আসসালামু আলাইকুম। দর্শক ভয়েস অফ সিলেট থেকে আমি মনিউদ্দিন মঞ্জু সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সিলেটে বৃষ্টিমুখর একটা দিন এবং এই সন্ধ্যায় আমি এই মুহূর্তে মুখোমুখি হয়েছি টক অফ দ্য সিটি একটা বিষয়। আপনারা জানেন আমাদের সিলেটের সাদা পাথরের পাথর কাণ্ড নিয়ে যে টালমাটাল বলা চলে সিলেট, শুধু সিলেট না সারা বাংলাদেশ এবং প্রবাসে যারা আছেন তারা ওই বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন। সোশ্যাল মিডিয়া বলি যে কোনো প্ল্যাটফর্মে সবাই কিন্তু সাদা পাথর নিয়ে কনসার্ন। তো আমি এই মুহূর্তে আছি যিনি সিলেটে বিগত প্রায় ৩৯ বছর থেকে ছাত্র রাজনীতি থেকে শুরু করে 86-এ তিনি ছাত্র রাজনীতি শুরু করেছেন, এরপরে ধাপে 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 এখন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, তার রাজনৈতিক পরিচয়। তারও আগে তিনি একজন জনপ্রতিনিধি হিসেবে যে জায়গায় আমি বসে আছি হাউজিং স্ট্রিট এরিয়া, এবং এই হাউজিং স্ট্রিট এরিয়ায় ২০০৩ সালে সিলেট সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই টানা 4 বারের তিনি এখানে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন। পাশাপাশি তিনি সিটি কর্পোরেশনের প্যানেল মেয়রের দায়িত্ব পালন করেছেন। আরও অনেক অনেক বিষয় আছে, একজন ক্রীড়া সংগঠক হিসেবে সুপরিচিত। কিন্তু এই মুহূর্তে একটু যদি আমরা বলি যে একটু স্যাটায়ার করে বলি, যদি তিনি দুদকের সাদা পাথর কাণ্ডের যে সকল রাজনৈতিক নেতাদের নাম এসেছে তাদের মধ্যে শীর্ষে নাম এসেছে জনাব রেজাউল হাসান কয়েস লুদি। তার সাথে আসলে গত কাল বসে কথা হচ্ছিল বাইদা ভাই একটা অনুষ্ঠানে। তো তখন তিনি যে আমাকে বলছিলেন যে আসলে আমি নিজে হতবাক, জীবনে প্রথম এইরকম একটা অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন তিনি, যেটি বললেন ওই সময়। আরও অনেক কিছু কথা বলেছেন, সেই সব কথা নিয়ে আসলে আমি মনে করেছি যে সেগুলো শেয়ার করা উচিত আমাদের যারা ভিউয়ার্স আছেন, সিলেটবাসী আছেন, প্রবাসী আছেন তাদের সাথে। এবং আরেকটি বিষয় যেটি তিনি ওই দিন বলেছিলেন যে আমাদের সিলেটের যেটি মহানগর বিএনপির ব্যানারে একটা জরুরি সংবাদ সম্মেলন হয়েছিল, সেখানে তিনি বলেছিলেন, তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন যে যদি এই ধরনের কোনো কিছু প্রমাণ করতে পারে, না প্রমাণ করতে পারলে যারা এটি অভিযোগ করেছেন তাদেরকে ক্ষমা চাইতে হবে। তো প্রসঙ্গক্রমে তিনি বলছিলেন যে তিনি যখন যে জায়গায় যাচ্ছিলেন সবাই কিন্তু পাথর লুটের সাথে তার নাম যে জড়িত এটা নিয়ে বিভিন্ন প্রশ্ন করছে, কিন্তু তিনি যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন সেই চ্যালেঞ্জের খবর কেউ জানে না। যাই হোক, আমি অনেক কথা হয়তো বলে ফেলেছি। আমি একটু প্রথমেই যাব আসলে আমাদের রেজাউল হাসান কয়েস লুদির কাছে। আপনার কাছ থেকে প্রথমেই জানতে চাই, আসলে আপনি যখন প্রথম শুনলেন যে এইরকম একটা কাণ্ডে আপনি অভিযুক্ত হিসেবে আপনার নাম এসেছে, সেই সময়ের অনুভূতিটা প্রথমে আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম। রেজাউল হাসান কয়েস লুদি, ওভার টু ইউ নাও। থ্যাংক ইউ মঞ্জু, অসংখ্য ধন্যবাদ। আসলে এই সংবাদটি যখন আমি প্রথম শুনতে পাই, এটি আমার কাছে খুব আশ্চর্য মনে হয়নি এই কারণে যে পত্রিকার এরকম সংবাদের সাথে কিন্তু আমার পরিচয় অনেক আগের থেকেই। আপনি শুরুতেই বলেছেন যে আমার ছাত্র রাজনীতি শুরু হয়েছিল ইন 1986, এবং সেই হিসেবে আপনি যদি 2025-কে কাউন্ট করেন তাহলে এটি ইন টোটাল 39 ইয়ার্স। সো এই 39 বছরের এই দীর্ঘ সময়ে আমাকে কিন্তু অনেক কাঠখড় পোহাতে হয়েছে, অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে কিন্তু আজকের এই অবস্থানে আমি এসেছি। অনেক ডাউনওয়ার্ড আপওয়ার্ড স্লোপিং ছিল সেখানে। আমি যখন প্রথম 2003 সালে সিলেট সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন হয়, সেই নির্বাচনে আমি যখন প্রতিদ্বন্দ্বিতা করি, সেরকম সময়ে কিন্তু সিলেটের একটি স্থানীয় পত্রিকা একটি নিউজ করে, সেটি হচ্ছে এরকম যে কয়েস লুদির বাসায় সেনাবাহিনী তল্লাশি, জাল ব্যালট পেপার উদ্ধার এবং কয়েস লুদি গ্রেফতার। সেই 20 মার্চ 2003 সালের নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যখন সেই পত্রিকার সেই সংবাদটি ফটোস্টেট করে, সেই নির্বাচনের দিন যারা ভোট দিতে কেন্দ্রে এসেছিলেন প্রত্যেকের হাতে হাতে যখন সেটি দেয়া হয়, আমি তখন সেই খবরটি পাওয়ার সাথে সাথে ওই সেন্টারে যখন উপস্থিত হই, তখন ভোটারদের মধ্যে আমি শ্বশুরে যেহেতু উপস্থিত, তখন মানুষদের মধ্যে সেটি মিথ্যে প্রমাণিত হয়। তো এরকম
সংবাদের সাথে আমার পরিচয় আছে এবং আমি এটি দেখা এবং শোনার পরে খুব একটা আশ্চর্য হইনি, কিন্তু পরবর্তীতে যখন একটা তালিকা আমি আমার দৃষ্টির মধ্যে পড়ে তখন কিন্তু সত্যিকারভাবে আমি আশ্চর্য হয়েছি। মানে প্রথমে মনে হয়েছিল একটা, মনে হয় ওইরকম একটা অপপ্রচার আপনি বলছেন। এটি পত্রিকা এরকম করা অনেক সময় আমরা অপসাংবাদিকতা, অপসংস্কৃতি, হলুদ সাংবাদিকতা সেটি তো আমরা দেখেছি। আমরা বিগত ১.৫ দশক এরকম মিথ্যে সংবাদ পরিবেশন দেখে অভ্যস্ত, বা সেটি হতেই পারে, হয়েছে এরকম অনেক কিছু। আমি এর আগে আরেকটি পত্রিকা সিলেটের এরকম সংবাদ আমি রেখেছি, সেই পত্রিকাগুলো আমার কাছে আছে, যে এরকম একটি ঠিকাদারি প্রতিষ্ঠান অথবা সরকারি প্রতিষ্ঠানে আমি এবং আমার একজন সিনিয়র নেতা গিয়ে বলেছি যে এরকম একটি কাজ না দিলে আমরা এরকম একটি ঘটনা করে ফেলবো। তা আমি ওই সম্মানিত সাংবাদিক, যিনি এখনো একটি জাতীয় দৈনিকের সিলেটের প্রধান হিসেবে কাজ করছেন, ওনাকে আমি ফোন দিয়ে বলেছিলাম যে ভাই আপনি একটা কাজ করেন, আমাকে নিয়ে ওই দায়িত্ব যিনি আছেন ওনার অফিসে আসেন, আমরা যাই, দেখেন উনি আমাকে চিনেন কিনা। তো উনি আমাকে একটু সময় দিয়ে বলেন যে লুধি ভাই আমি আপনাকে ফোন দিচ্ছি একটু পরে। তো একটু পরে ফোন দিচ্ছেন বলে আমাকে যখন উনি আবার ফোন দিলেন, সম্ভবত উনি উনার ভুলটুকু বুঝতে পেরে আমাকে যে তথ্যটি উনি দিলেন সেটি হচ্ছে আমরা স্থানীয় সূত্রের বরাত দিয়ে নিউজটি করেছি। দ্যাট ইজ, উনি একটি মিথ্যা তথ্যের উপর সংবাদটি পরিবেশন করেছেন। তো এগুলো আসলে আমি দেখে অভ্যস্ত, কিন্তু পরবর্তীতে যখন একটা তালিকা প্রকাশিত হয়েছে এবং অনেকে বলেছেন যে দুদকের প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে এই নামগুলো, এবং সেই ৪২ জন যাদের নাম এসেছে সেই প্রথম নামটি হচ্ছে আমার। তো সেখানে আমি খুব বিস্মিত হয়েছি, খুব আশ্চর্য হয়েছি, এই কারণে যে আমার এই দীর্ঘ জীবনে আমি প্রায় ২০ বছর 2003 থেকে 2023 একটানা আমি কনজিকিউটিভলি 4 বার সিটি কর্পোরেশনে নির্বাচিত প্রতিনিধি হিসেবে কাজ করেছি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেই ছাত্রদল থেকে শুরু করে দীর্ঘদিন আমি দায়িত্ব পালন করেছি। আমি চেষ্টা করেছি সততা এবং স্বচ্ছতার সহিত কাজ করার, কিন্তু এরকম একটি ঘটনার সাথে এইভাবে আমাকে অভিযুক্ত করা হবে এটি আমি কল্পনাও করিনি। আমার অপরাধটি কি ছিল, আমি এই বিষয় নিয়ে অনেক চিন্তা করেছি। আপনি নিশ্চয়ই মনে আছে যে সাদা পাথর যখন আলোচনায় এসেছে, আমাদের মাননীয় উপদেষ্টা সাদা পাথর অথবা পাথর কুয়ারি লিজ দেয়া হবে না মর্মে সাডেনলি একটা ঘোষণা দেওয়ার পরিপ্রেক্ষিতে তখন পাথর শ্রমিক অথবা মালিক, ট্রাক মালিকরা একটা শহীদ মিনারের সামনে একটা আন্দোলনের, বিশাল একটা মানববন্ধনের ঘোষণা দিয়েছেন। আপনি নিশ্চয়ই জানেন যে আমি মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি, এবং সেখানে যারা আন্দোলনের ডাক দিয়েছিলেন তারা রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছিলেন, এবং সেখানে আমি, আমার দলের মহানগরের সাধারণ সম্পাদক বা অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা গিয়েছিলেন। আমরা সেখানে, এবং আমি বলেছি যে জীববৈচিত্র্য যাতে নষ্ট না হয়, পরিবেশ যাতে নষ্ট না হয়, এরকম একটা সনাতন পদ্ধতিতে একটা বিশেষজ্ঞ টিম গঠন করে তাদের মতামতের ভিত্তিতে এটি দেয়া যায় কিনা বিবেচনা করা যেতে পারে। মানে সিম্পল এই কথাগুলোই বলেছিলাম। এই কথাগুলো বলা এবং পাথর চুরি করা, এটি মানে এই কম্বিনেশনটা কিভাবে হয় আমি ঠিক বুঝতে পারিনি। এটি বলা কি কোনো অপরাধ ছিল কিনা, অথবা এটি বলার কারণে তালিকার একদম শীর্ষে এই নামটি আসলো কিনা। আমরা কিন্তু সাথে সাথে প্রেস কনফারেন্স করেছি, সাথে সাথে প্রেস কনফারেন্স করে আমরা বলেছি যে এটি যারা করেছেন অথবা বলেছেন এটি কিন্তু তাদেরকে প্রমাণ করতেই হবে, প্রমাণ তাদেরকে করতেই হবে, এই কারণে যে যারা করেছেন তাদেরকে এটি আমাদের সংশ্লিষ্টতা কোন জায়গায় আছে এটি তাদেরকে বলতে হবে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমাদেরকে কিন্তু এখনো কেউ দায়িত্ব নিয়ে কেউ বলেনি এখন পর্যন্ত যে আপনাদের সংশ্লিষ্টতা আমরা পেয়েছি, অথবা কেউ আমাদেরকে নোটিস করেনি এখনো। বাট এই বিষয়টি এখনো আমাদের কাছেই ক্লিয়ার না, কিন্তু এর মধ্যে জাতীয় অনেকগুলো পত্রিকা কিন্তু এটি নিয়ে সংবাদ প্রচার করেছে। আমরা ধরেন যেহেতু রাজনীতি করি, মানুষের পক্ষে বা ন্যায়সঙ্গত বিষয়গুলো নিয়ে কথা বলবই। আমাদের সিলেটে সম্প্রতি যিনি জেলা প্রশাসক হিসাবে যোগদান করেছেন, উনি আমাদেরকে দাওয়াত দিয়েছেন, যেভাবে পূর্ববর্তী জেলা প্রশাসক মহোদয় দাওয়াত দিয়েছিলেন।
তো আমন্ত্রণ দিয়েছেন, রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করি, আমরা যাচ্ছি, কথা বলছি। আমি ডে বিফোর ইয়েস্টারডে এই কথাগুলো বলেছি যে আজকে আপনি আমাদেরকে দাওয়াত দিয়েছেন, কথা বলছি, কিন্তু আমাদের কথাগুলো বলার কারণে যদি ভবিষ্যতে এইভাবে যদি আরেকটি তালিকায় আমাদের নাম চলে আসে, এই দায়িত্বটুকু কে নেবে? সো আমি মনে করি যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত আছেন, সরকারের দায়িত্বশীল যারা আছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন, তাদের দায়িত্ব হবে যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধী যারা, দোষী যারা, সত্যিকারভাবে তাদেরকে জনসমক্ষে হাজির করানো অথবা তাদের সংশ্লিষ্টতার প্রমাণটুকু জনসমক্ষে উপস্থাপন করানো। কারণ এটি অত্যন্ত ন্যাক্কারজনক একটি কাজ, এবং আপনি খেয়াল করে দেখবেন যে সাদা পাথর যেভাবে লুট করা হয়েছে এটি কিন্তু একদিনে হয়নি, আপনি মাসের পর মাস কিন্তু এই লুটতরাজ হয়েছে, এবং এটি প্রশাসনের একদম চোখের সামনে হয়েছে। তো একটা দীর্ঘ সময় নিয়ে এই কাজটি যারা করেছেন তারা সামহাও কিন্তু ম্যানেজ করেই করেছেন। যাকেই ম্যানেজ করেন, যাদেরকেই করেন, একটা পরিকল্পিত কাজের অংশ হচ্ছে এই সাদা পাথর লুট। সো আমি মনে করি যে এদেরকে চিহ্নিত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসা জরুরি, এবং রাজনৈতিক যে সমস্ত নেতৃবৃন্দকে এখানে ঢালাওভাবে নাম প্রচার করা হয়েছে, তারা যদি সত্যিকারভাবে দোষী হন তাহলে তাদের বিরুদ্ধে যে অভিযোগটি করা হয়েছে সেটির প্রমাণটুকু খুব কম সময়ের মধ্যে জনসমক্ষে উপস্থাপন করা জরুরি বলে আমি মনে করি। নচেত তাদের এই দীর্ঘ রাজনৈতিক জীবনে এই বিষয়টি যে কালিমা লেপন করেছে এটি আসলে অপূরণীয় ক্ষতি হয়ে যাবে রাজনৈতিক নেতৃত্ব। একজন কমেন্টস করেছেন, আপনারা কমেন্টস করতে পারেন, আপনাদের মতো করে কমেন্টস করেন, পজিটিভ নেগেটিভ যা ইচ্ছা করেন, আপনাদের স্বাধীনতা আছে, করতে থাকেন। তো যাই হোক, আমি একটা কমেন্টস একটু নিচ্ছি, খুবই সুন্দর একটা কমেন্টস করেছেন তিনি। নেতারা যদি অসহায় হয়, মানে আপনার মতো, আপনি মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, আপনি হচ্ছেন একাধারে দীর্ঘদিন জনপ্রতিনিধি হিসেবে কাজ করেছেন, বা আরো যাদের নাম এসেছে এখানে তারাও কিন্তু দীর্ঘদিন তাদের একটা পরিচিতি আছে, কাজ করে যাচ্ছেন। তারা যদি অসহায় হন, তিনি লিখছেন, নেতারা যদি অসহায় হয় সাধারণ মানুষ কি করবে? ধন্যবাদ। আমরা অসহায় সেটা কিন্তু বলছি না, আমরা, আপনি খেয়াল করে দেখবেন, আমি একটু সম্পর্ক আরেকটু বলি যে দুদক যে রিপোর্টটি দিয়েছে, আপনার কাছে কি মনে হয় যে এটি আসলে খুব তাড়াতাড়ি এটা একটা রিপোর্ট হয়ে গেছে? পাশাপাশি দুদকের তরফ থেকে আপনাদেরকে কোনো ধরনের, বা আপনারা যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন এরপরে তারা কোনো ধরনের আপনাদের সাথে যোগাযোগ করে, বা তাদের তরফ থেকে কোনো ইনফরমেশন পেয়েছেন কিনা যে এই কারণে, আপনাদের এই অভিযোগের কারণে? বা দুদক যে এটি করেছে সেটিও তো দুদক বলছে না। আচ্ছা, বাস্তবতা হচ্ছে এই কাজটি আপনাদেরকে বলছে না, আমাদেরকে বলছে না দুদক। আপনি ধরেন 42% এখানে ইনভলভমেন্ট তারা বলছে, কিন্তু 42 জনের যে তালিকাটি দুদক করেছে বলে প্রচার করা হচ্ছে, সেটি যে দুদক করেছে, দুদক তো এটা বলছে না। আপনি আমাকে অভিযুক্ত করছেন, আমার নামটি আপনি গণমাধ্যমে প্রচার করছেন, কিন্তু দুদক তো বলছে না এটি যে ইয়েস এই কাজটি আমরা করেছি, অথবা দুদক তো এটির প্রতিবাদও করছে না। আপনি গণমাধ্যমে নামটি নিয়ে আসলেন, কিন্তু আপনি তো বলছেন না যে না আমরা এই তালিকাটি করিনি। আপনি তালিকা করেননি সেটিও বলছেন না, আবার আমরা তালিকা করেছি সেটিও বলছেন না। সো এই বিষয়টি ইটস নট ফেয়ার, এটি তো এইভাবে হয় না। আপনি আর রাজনীতিবিদ হিসেবে না তাড়াহুড়ো, আমি এই দেশের নাগরিক হিসাবে আমার আত্মপক্ষ সমর্থনের আমাকে সুযোগ দিতেই হবে। আপনি আমার বিরুদ্ধে আমার নামটি প্রচার করার আগে আমাকে জিজ্ঞাসাবাদ করার এই সুযোগটুকু দেওয়ার তো অধিকার আমার আছে। আমাকে কথা বলার সুযোগটুকু তো আপনি আমাকে দিতে হবে। আপনি জনসমক্ষে অথবা মিডিয়াতে, গণমাধ্যমে আপনি আমার নামটি প্রচার করে দিলেন, কিন্তু তার আগে তো আমাকে কথা বলারই সুযোগ আপনি দিলেন না। আমাকে তো বলতে হবে, আমি যদি আপনার সাথে কনভারসেশনে বসি এবং সেখানে যদি আমি আপনার প্রশ্নের উত্তর অথবা আপনার যেটি সদুত্তর যদি আমি আপনাকে দিতে না পারি, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে আপনি আমার এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারেননি, অথবা আপনি যদি আমাকে, অথবা আপনি এভিডেন্স শো করেন, আপনি বলেন আমি তো আপনাকে চ্যালেঞ্জ করছি যে আমি পাথরের ব্যবসা কখনো করিনি, এই পাথর বালুর সাথে আমার কখনো কোনো সংশ্লিষ্টতা ছিল না, আমি সাদা পাথর অথবা এই বিষয়ে আমি কখনো ওই দিকে যাইনি, আমি কখনো কোনো টেন্ডারবাজিতে অ্যাটেন্ড করিনি, আমি কোনোদিন ঠিকাদারি ব্যবসা করিনি, আমি কোনোদিন এক গাড়ি বালু অথবা পাথর কখনো নিজের জন্য আনিনি। সো আমি এই ব্যবসা যারা করে তাদেরকেও আমি চিনি না, এই ধরনের মানুষদের সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। সো আপনি আমার ব্যাংক অ্যাকাউন্ট চেক করেন, আছে না?
সো আপনি আমার নামটি প্রকাশ করে দিলেন, প্রচার করে দিলেন। সো আমি তো সমাজ নিয়ে থাকি, সংসার নিয়ে থাকি। সো আমি দীর্ঘদিন থেকে রাজনীতি করি, আমি 20 ইয়ার্স আমি জনপ্রতিনিধি হিসেবে কাজ করেছি। তো আপনি আমার সাথে কথা বললেন না, আমাকে জিজ্ঞেস করলেন না, আমার বিরুদ্ধে অভিযোগ কি নিয়ে আসলেন সেটিও আমাকে জানার সুযোগটি দিলেন না, আপনি নাম প্রচার করে দিলেন। তো এটি কিভাবে সম্ভব? আপনি 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 আমার বিরুদ্ধে যে অভিযোগটি দিলেন, কি অভিযোগ সেটি তো জানার সুযোগই আমাকে দিলেন না। কিসের অভিযোগ? আমার বিরুদ্ধে অভিযোগ কি সেটিও তো আমি জানি না। তো এটি কি জানার অধিকার আমার নেই? আমাকে তো জানতে হবে যে আমার অপরাধটি কি, আমার অপরাধী তো আমি জানি না। তাহলে এটি কিভাবে বাস্তবসম্মত? পৃথিবী জেনে গেল যে কয়েস লুদি পাথর চুরির 1 নম্বর আসামি। এটি কিভাবে সম্ভব? তাহলে আমার সারা জীবনের যে সততা এবং স্বচ্ছতা সেটির মূল্য থাকলে কোথায়? আপনি একটা জিনিস খেয়াল করেন, এটি প্রমাণিত হবে এক সময় যে এই বিষয়গুলোর সাথে আমার সংশ্লিষ্টতা ছিল না, কিন্তু প্রাথমিকভাবে এই মিথ্যে তথ্যগুলো যেভাবে প্রচারিত হয়েছে, আপনি এই সত্যটি যখন প্রচারিত হবে, যারা এই মিথ্যেটি জেনেছেন, যে গতিতে সেই মিথ্যেটি প্রচারিত হয়েছে, সেই সত্যটুকু এই মানুষগুলো জানবে না। তো আপনি সকলকে এই সত্যটুকু জানাতে পারবেন না। এই দায়টা কে নেবে? এই ড্যামেজটা আপনি রিপেয়ারিং কিভাবে করবেন? রিপেয়ার কে করবে? এটা নেপথ্যের কোনো কারণ আছে কিনা, আপনার এটি যদি দুদক করে, যদি সত্যি সত্যি এই তালিকাটি দুদক করে থাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্র, এবং সেই রাষ্ট্রীয় ষড়যন্ত্র রাজনৈতিক শীর্ষ নেতা, আমি বলছি আপনাকে, এটি যদি দুদক সত্যিকার ভাবে করে থাকে, তাহলে এটি রাষ্ট্রীয় ষড়যন্ত্র, এবং সেই রাষ্ট্রীয় ষড়যন্ত্র বাস্তবায়ন করার ক্ষেত্রে ব্যক্তি বিশেষের ইন্ধন থাকতে পারে। কারো ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করার সেই অভিলাষটুকু এখানে কাজ করতে পারে, সেখানে অর্থের হাতছানি থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে। বাট সেটি তদন্ত কে করবে? সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখন দুর্নীতি, কে করবে? এই কাজটি কে করবে? সাদা পাথর থেকে তো সাদা পাথর লুট হয়েছে, এবং আপনারা একটা বলা ছিল বাংলাদেশের সবচেয়ে বড় বৃহত্তম দল হিসেবে, এবং সিলেটেও একটা প্রভাবশালী অবশ্যই। এই ক্ষেত্রে আসলে আপনাদের ফাইন্ডিংসটা কি? আপনারা কি কোনো ধরনের কোনো কমিটি করেছেন যে এই পাথর লুটের সাথে আমাদের দলের কেউ জড়িত আছে, বা নিশ্চয়ই এরকম কোনো একটা কমিটি হয়েছে, এই ধরনের কোনো কিছু হয়েছে কিনা আপনাদের? আমি আপনাকে একটা কথা বলি, এটি এমন একটি বিষয় যে আপনি তদন্ত করে সত্যিকারভাবে এই বিষয়ের রহস্য উদ্ঘাটন করতে পারবেন না। একজন মানুষ যখন দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকে, তখন একমাত্র ল এনফোর্সিং এজেন্সি অথবা ইনভেস্টিগেশন যারা করেন, ওই ধরনের ইনস্টিটিউশন ছাড়া কিন্তু আসলে আপনি এগুলো বের করতে পারবেন না। আপনি ধরেন দুদক আছেন, হ্যাঁ, আপনি ধরেন সিআইডি আছেন, অথবা সরকারের অন্যান্য যে সংস্থাগুলো আছেন, হ্যাঁ, একমাত্র তারাই কিন্তু এই বিষয়গুলো বের করে। আপনি খেয়াল করে দেখবেন, আমরা কিন্তু রিপিটেডলি বলেছি, আমরা কিন্তু ফ্রম ডে 1 বলেছি যে এই সাদা পাথর অথবা সিলেটের বালু পাথরগুলো লুট হচ্ছে, আমাদের টিলাগুলো কাটা হচ্ছে, গাছ কাটা হচ্ছে, কিন্তু প্রশাসন সে জায়গায় কিন্তু ব্যর্থতার পরিচয় দিয়েছে। আপনারা সবসময় কিন্তু বিএনপিকে অ্যাকিউজড করার চেষ্টা করেছেন, হ্যাঁ, কিন্তু আমরা বারে বারে বলেছি বিএনপি তো ক্ষমতায় নেই, রাষ্ট্রযন্ত্র তো বিএনপির হাতে না। এটি কিন্তু আমরা রিপিটেডলি বলেছি। আমরা কিন্তু অনেকবার কিন্তু প্রশাসনকেও বলেছি, আমরা নিজেরা ফোন দিয়েছি, আমাদের দায়িত্ব কিন্তু আমরা আমাদের জায়গা থেকে করেছি অনেকবার, কিন্তু আমরা সেরকম তো সাড়া পাইনি। আজকে যে বিষয়টি হচ্ছে, আপনি খেয়াল করে দেখেন, এই বিষয়টি কিন্তু সমাজের প্রতিটি স্তরের মানুষকে কিন্তু কষ্ট দিয়েছে। একজন রাজনৈতিক নেতা যখন তার দলকে নেতৃত্ব দিচ্ছে এবং ওই নেতার বিরুদ্ধে যখন এই ধরনের অভিযোগ আসে, তখন তার কর্মীরা কিন্তু কষ্ট পায়, সাধারণ মানুষ কষ্ট পায়। এই ধরনের কর্মকাণ্ডকে আমরা সমর্থন করি না। তো
পরবর্তী পর্যায়ে আসলে এখন পর্যন্ত আপনারা দুদকের কাছে কোনো ধরনের কোনো, আপনি বলছেন যে কোনো নোটিশ পাননি, অথচ আপনারা বলছেন যে আপনাদের অলরেডি পুরোপুরি চাউর হয়ে গেছে আপনাদের নাম। এই ক্ষেত্রে এরপরে যদি কোনো ধরনের ইনফরমেশন না পান, কোনো মানে রেসপন্স না পান, এরপরের পদক্ষেপ আপনারা বলছেন আইনানুগ পদক্ষেপ আর বিভিন্ন ধরনের বলেছেন, আপনারা কি করবেন নেক্সট স্টেপটা? আমাদের আমরা একটা নির্ধারিত সময় পর্যন্ত, যেহেতু আমরা একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা বলেছি যে যেহেতু নামটি এসেছে এবং যে বা যারাই যে প্রতিষ্ঠানই হোক নামটি যেহেতু এসেছে, তাদের দায়িত্ব হচ্ছে আমাদের এই নামের সাথে আমাদের সংশ্লিষ্টতার প্রমাণটি দেয়া। এই প্রমাণটুকু তারা দেবেন, সেটি আমরা প্রত্যাশা করি। আমরা অনুরোধ করেছি, আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি। তাদের দায়িত্ব হচ্ছে আমাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেটির প্রমাণ দেয়া। তারা যদি সেই প্রমাণটি আমাদেরকে দিতে না পারেন, আমরা সেই আইনগত ব্যবস্থাটুকু তো আমাদের নিতেই হবে। আমরা সেই সময়সীমা কোনো দিয়েছেন? আমরা একটা যৌক্তিক সময়, আমরা আজকেও বসেছি, আমরা একটা যৌক্তিক সময় তাদেরকে দিয়েছি, যে যৌক্তিক সময়ের মধ্যে আমরা গতকালকেও শুনেছি যে মন্ত্রিপরিষদ সচিব মহোদয় সিলেটে এসেছেন এবং এই বিষয়গুলোর তদন্ত হচ্ছে। আমাদের দৃঢ় বিশ্বাস, যদি একটা নিরপেক্ষ তদন্ত হয়, সেই ক্ষেত্রে আমাদের সংশ্লিষ্টতার অথবা আমার সংশ্লিষ্টতার কোনোই প্রমাণ এখানে পাওয়ার কোনো সুযোগ নেই। সেই ক্ষেত্রে প্রকৃত অপরাধী যারা আছেন তারা অবশ্যই বের হবেন এবং নিরপরাধ যারা আছেন তাদেরকে এখান থেকে বাদ দেওয়া হবে, সেটি আমাদের প্রত্যাশা। আমি অপরাধীর প্রসঙ্গে যাচ্ছি। এই ক্ষেত্রে যদি আপনার যেটি বলছিলেন, আপনি শতভাগ আশাবাদী, আপনি এই ক্ষেত্রে আপনার সংশ্লিষ্ট প্রমাণ হবেন না, নিশ্চয়ই এটার সাথে দুদকের কর্মকর্তারা জড়িত, যারা এই যে আপনার এই ক্লিন ইমেজের সাথে এরকম একটা কি হলো, তখন তাদের বিরুদ্ধেও তো আপনি কি করতে পারেন? হ্যাঁ, অবশ্যই আমরা মানহানির মামলা করব। মানহানির মামলা তো অবশ্যই করব। আইনগতভাবে যেটা করার, আমরা বিজ্ঞ আইনজীবীর সাথে ইতিমধ্যে কথা বলেছি, আমরা সেই আইনি পদক্ষেপগুলোতে অবশ্যই যাব। কারণ এই ঘটনাটি আমাদের জন্য শুধু অপ্রত্যাশিতই না, আমরা মানসিকভাবে এই ঘটনায় কিন্তু কষ্ট পেয়েছি। আপনি একটা জিনিস খেয়াল করেন মঞ্জু, আপনি খেয়াল করেন যে আমাদের এই দীর্ঘ রাজনৈতিক জীবনে এই ধরনের একটি অভিযোগ কিন্তু এই প্রথম। আমি এইখানে অ্যাড করতে চাই, দীর্ঘ রাজনৈতিক জীবন আপনার, প্লাস আমি আপনার সাথে কিছুদিন কাজ করে, আমি আমাদের সিটি কর্পোরেশনের সাবেক মেয়র রাজপুলক চৌধুরী 2013 সালে যখন তিনি প্রথমবার মেয়র নির্বাচিত হন এবং আমি সিটি কর্পোরেশনের পাবলিক রিলেশন অফিসার হিসেবে কাজ করেছিলাম। 5 ইয়ার্স ছিলাম, যদিও 2014 সালে আমাদের সাবেক মেয়র আরিফুল চৌধুরীকে একটি হত্যা মামলায় আসামি হিসেবে কারাগারে প্রেরণ করা হয়। দীর্ঘদিন তিনি কারাগারে কারান্তরীণ ছিলেন। জনাব কয়েস লুদির সাথে আসলে অনেক আগে থেকেই আমার পরিচয়। সেই সিলেটের ডাকে যখন আমি কাজ করতাম, আমি স্পোর্টস এডিটর ছিলাম এবং তিনি টেনিস ক্লাবে নিয়মিত, তখন এখনো টেনিস ক্লাবে তিনি নিয়মিত খেলাধুলা করে থাকেন, তো তখন আরো বেশি সক্রিয় ছিলেন, বিভিন্ন টুর্নামেন্ট খেলতে যেতেন। তো ওই ক্ষেত্রে তার সাথে যেহেতু খেলাধুলা আমিও খুব বেশি পছন্দ করি, সেই কারণে তার সাথে সখ্যতা ছিল। এর পরবর্তী পর্যায়ে আমি সিটি কর্পোরেশনেও যখন কাজ করেছি বা বিভিন্ন সবার কাছ থেকেই একটা জিনিস আমরা দেখেছি যে তার যে আসলে অ্যাকাউন্টেবিলিটি, তার স্বচ্ছতা, তার বিভিন্ন ক্ষেত্রে যে আসলে তার যে বলিষ্ঠ ভূমিকা, সেগুলোতে কিন্তু আমরা যারা তখন কাজ করেছি, তার যেটা একদম সাদা পরিষ্কার সবার কাছে। এবং এই প্রসঙ্গ থেকেই বলতে চাই, আসলে আপনি যখন এখন আশেপাশের মানুষজনের কাছে যখন যাচ্ছেন, কথা বলছেন, সাধারণ মানুষও আপনার কাছে আসছে, আপনি যেটা কষ্টের জায়গাটা বলছিলেন, এই বিষয়টা এখন আপনাকে কিভাবে নাড়া দিয়েছে, কিংবা আপনার পরিবার পরিজন সবাই মিলে আসলে একটা, এটি আসলে কেউ বিশ্বাস করেনি এবং সকলের একটি কথা যে এই ষড়যন্ত্রের সাথে যে বা যারাই জড়িত থাকুক, সরকার অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতি দ্রুত তদন্তের মাধ্যমে তাদেরকে বের করবে এবং সাদা পাথর লুটের সাথে যারা জড়িত, এই পবিত্র নগরী সিলেটের মানুষ প্রত্যাশা করে যে তাদেরকে দ্রুত খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং নিরপরাধ যারা আছেন এই ঘটনার সাথে জড়িত করে ইতিমধ্যে নাম এসেছে, তাদেরকেও এই দায় থেকে মুক্তি দেওয়া হবে, এটি প্রত্যাশা নগরী। অন্যান্য দলেরও তো বেশ কয়েকজনের নাম আসে, তাদের সাথে আপনার কোনো কথাবার্তা হয়েছে কিনা? আসলে একটু গল্পচ্ছলে কথা বলছি, এটা মানে টু মাচ ফর্মাল যেতে চাচ্ছি না, আসলে নিশ্চয়ই
আপনি এই লিস্ট যদি দেখেন তাহলে দেখবেন যে রাজনৈতিক দলগুলো যারা নেতৃত্ব দিচ্ছেন, আপনি প্রেসিডেন্ট সেক্রেটারি এইভাবে তালিকাটি করা হয়েছে। বিষয়টি এরকম না যে আমাকেই শুধু এখানে জড়ানো হয়েছে, মানে পদাধিকার বলে আপনি এরকম পদাধিকার বলেই সভাপতি, সাধারণ সম্পাদক, সভাপতি, সাধারণ সম্পাদক, এই কাজটি যারা করেছেন আমার কাছে মনে হয়েছে ওনারা একটা অপরিপক্কতার পরিচয় দিয়েছেন। এবং এই অভিযোগটি কি, এটি আসলে মানে আমার কাছে খুব ক্লিয়ার না বিষয়টি, আসলে মানে ক্রাইটেরিয়া কি সেটিও কিন্তু আমার কাছে ক্লিয়ার না। আপনি খেয়াল করবেন আমরা বক্তব্য দিয়েছি সেটি কিন্তু এটি কিন্তু অপরাধযোগ্য কোনো বিষয় না। আমরা আমার মতামতটি দিয়েছি। মতামত দেয়া আর পাথর লুট করা অথবা চুরি করা সেটা কিন্তু ভিন্ন বিষয়, আলাদা দুটি বিষয়। সো এটি কিভাবে ওনারা প্রাথমিক তদন্তে পাথর চুরির সাথে সম্পর্কিত বিষয় হলো সেটি আমার কাছে বোধগম্য হচ্ছে না, মোটেই হচ্ছে না। এই ক্ষেত্রে আসলে দলীয় হাইকমান্ডের সাথে আপনাদের কোনো আলোচনা হয়েছে কিনা, জনাব তারেক রহমান কিংবা আমাদের মহাসচিব তাদের তরফ থেকে কোনো মেসেজ এসেছে কিনা? দল আমাদেরকে কিছু এই ব্যাপারে গুজবও শুনেছি যে কমিটিও বাতিল হয়ে যাচ্ছে এরকম না, দল আমাদেরকে এই ব্যাপারে কোনো নির্দেশনা এখনো দেয়নি। আমরা একটা ফেক, নিশ্চয়ই আপনি যেটা বলতে চাচ্ছেন যে একটা ফেক কমিটি বাতিলের একটা পরবর্তীতে আমরা আমাদের দলের যুগ্ম মহাসচিবের সাথে আমরা কথা বলেছিলাম। উনি সাথে সাথে এটি ফেক এবং বিভ্রান্ত না হওয়ার জন্য তাৎক্ষণিকভাবে একটা প্রেস রিলিজ দিয়েছেন। এই সংক্রান্ত ব্যাপারে আমাদের কোনো নির্দেশনা দল এখনো দেয়নি আর কি। অনেকেই কমেন্টস করছেন, অনেকেই আপনার প্রশংসা করছেন, আপনার জন্য শুভকামনা জানাচ্ছেন, এবং আপনার যারা এরকম যারা ফ্যান ওয়েল উইশার যারা আছেন তাদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ থাকবে রিগার্ডিং এই যে? আমি শুধু এটুকু বলবো, যারা সত্য এবং ন্যায়ের পথে আছেন, যারা ভালো কাজ করেন, অন্যায়ের প্রতিবাদ করেন, তাদের জয় অবশ্যম্ভাবী। বাধা আসবে, বিপত্তি আসবে, প্রতিকূল পরিস্থিতি আসবে, এবং এই ধরনের ঘটনা মোকাবেলা করতে হবে। এবং লক্ষ্যে পৌঁছতে গেলে এই ধরনের প্রতিরোধ মোকাবেলা করেই সামনে এগোতে হবে। এখানে হতাশ হওয়ার কিছু নেই। আমি সরি ফিল করছি এই কারণে যে আমি গত 2-1টি প্রোগ্রামে বলেছি যে আসলে কথা বলতে এখন খুব ভয় করে এই কারণে যে আমরা গত 1.5 দশক কিন্তু কথা বলেছি আমাদের গণতন্ত্র, ভোটাধিকার, কথা বলার অধিকার। হ্যাঁ, না, নির্বাচন আমি বর্জন করেছি কারণ আমি মনে করি যে আমি গত 1.5 দশক আমি দলের প্রতিটি পরীক্ষায় আমি উত্তীর্ণ একজন কর্মী। এবং আপনি নিশ্চয়ই জানেন মঞ্জু যে গত 2023 সালে যখন দল সিদ্ধান্ত দেয় যে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আর নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না, অধীনে আমি প্রথম ব্যক্তি যে তাৎক্ষণিকভাবে প্রেস কনফারেন্স করে আমি সেই নির্বাচন প্রত্যাখ্যান করি এবং আমি নগরবাসীকে উদ্বুদ্ধ করি যে সেই নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না এবং ভোট কেন্দ্রে যাওয়া যাবে না। সো আমি সরি ফিল করছি, বলেছি আপনাকে যে আসলে হতাশ হওয়া যাবে না। ওই বলে না যে হাল ছেড়ো না বন্ধু, কণ্ঠ ছাড়ো জোরে। তো হাল ছাড়া যাবে না। আমরা যদি ডিমোরালাইজ হয়ে যাই তাহলে কিন্তু খারাপ মানুষরা নেতৃত্বে না বলেছিলাম কিন্তু এটা আমাকে কষ্ট দিয়েছে মঞ্জু। আমি এখনো আপনার মাধ্যমে যারা এই অনুষ্ঠানটি দেখছেন আমি সকলকে বলবো যে এই বিষয়টি আমাকে আসলেই কষ্ট দিয়েছে, কারণ সারা জীবন সততা এবং স্বচ্ছতা বজায় রেখে চলার চেষ্টা করেছি। দীর্ঘ 20 বছর কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার এলাকার সম্মানিত নাগরিক যারা আমাকে পরপর 4 বার নির্বাচিত করেছেন, আমি চেষ্টা করেছি যে আমার কারণে যাতে আমার এলাকার কোনো মানুষের মাথা নিচু না হয়, আমার কারণে যাতে আমার এলাকার কেউ লজ্জা না পায়, আমি এইভাবেই আমার সারা জীবন আমি পরিচালিত করেছি। আজকে পাথর চুরির অপরাধে আমি অভিযুক্ত, এর চেয়ে কষ্টের আর কিছুই হতে পারে না। সব কষ্ট পেয়েছি কিন্তু হতাশ হওয়া যাবে না আর কি, হতাশ হওয়া যাবে না এবং এই পরিস্থিতিগুলো মোকাবেলা করেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।
অনেক অনেক ধন্যবাদ। আসলে অনেক কথা হয়েছে গল্প ছলে, আর আসলে এখানে একটা কথা বলতেই হয়, যদি কয়েসলুদি অপরাধী হয়ে থাকেন, অভিযুক্ত যেসব এভিডেন্স সহ কয়েসলুদি না, যারাই এই ঘটনার সাথে সম্পৃক্ত, আমরা মনে করছি যে টু দ্য পয়েন্ট এভিডেন্স সহ সবাইকে আসলে কি করা উচিত, তালিকাভুক্ত করা হোক বা আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। এবং আরেকটা মনে হচ্ছে যে আমার কাছে, আমি যেটি আমার ব্যক্তিগত উপলব্ধি, আমরা মনে করি যে অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত আসলে নামগুলো না আসাই ভালো। নামগুলো যাতে, যারা তদন্তকারী সংস্থা আছেন তারা যাতে নামগুলো যাতে সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করেন, আমার কাছে মনে হয়েছে এটি। আর কোনো কিছু বলছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমারও হয়তো এই ইন্টারভিউ নিতে গিয়ে হয়তো কোনো ভুল ত্রুটি হতে পারে। আমাদের কয়েসলুদি ভাইয়ের হয়তো আবেগঘন হয়ে অনেক কিছুই বলেছেন, হয়তো কেউ কষ্ট পেতে পারেন। আপনারা কষ্ট দিবেন না, ভালো কাজ করুন, ভালো কাজকে সাপোর্ট করুন, ভালো মানুষকে সাপোর্ট করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।